এবারে যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেখানে কিন্তু অনেক রকমের হিসেব নিকেশ করে সদস্য নেওয়া হয়েছে। আমরা শুরুর দিকে আপনার নাম শুনেছিলাম, তো আপনার কাজ যেহেতু দেখলো সরকার এবং দেশের মানুষ, এই মুহূর্তে যদি দুর্যোগকালীন অন্য কোনো কিছু মোকাবেলার জন্য আপনাকে সরকারের উপদেষ্টা করার প্রস্তাব দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার জবাব কী হবে? দেখুন, ইতোমধ্যে আমাকে যখন প্রস্তাব দেওয়া হয়েছে আমি কিন্তু বলেছি যে দেশে আলহামদুলিল্লাহ অনেক যোগ্য মানুষ আছে। আমার মনে হয় না যে দেশে কোনো সেক্টরে আমার চাইতে যোগ্য মানুষের অভাব আছে, যার কারণে আমি বিনয়ের সাথে বলতে চাই যে যারা যেই কাজের জন্য যোগ্য তাদেরকে সেখানে বসালেই দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমাকে রাষ্ট্র যদি কোনো কাজের জন্য প্রয়োজন মনে করে যেটা আসলে আমার করার মতো কাজ, আমি ডেফিনেটলি সেখানে রাষ্ট্রকে সহযোগিতা করতে প্রস্তুত। বাট অ্যাজ এ উপদেষ্টা আমাকে কাজ করতে হবে, আমি এটাকে আসলে আবশ্যক মনে করি না। মানুষের জন্য কাজ করতে হলে ক্ষমতা বা চেয়ারের যে খুব বেশি প্রয়োজন হয় এটা আমি অন্তত ফিল করি না। আমি মনে করি যে আমি আমার জায়গা থেকে অনেক কাজ করার সুযোগ আছে, এবং অন্য অনেককে আমি বলবো যে আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে দেশকে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে, আপনারা সবাই এগিয়ে আসুন। বাট আমাকে রাষ্ট্র যদি কোনো দায়িত্ব দেয় যেটা আসলে আমার জন্য উপযোগী মনে হয় যে এটা আমার করা সম্ভব বা আমার দ্বারাই বেশি ভালো করা সম্ভব, আমি ডেফিনেটলি সেখানে অগ্রসর হব। তবে উপদেষ্টা হিসাবে আমার মনে হয় না যে আমি খুব পারফেক্ট ব্যক্তি, কারণ আমার চাইতে অনেক বেশি যোগ্য মানুষ আছে দেশে। 100 কোটি টাকার ত্রাণ বাংলাদেশে এর আগে এভাবে বেসরকারি কোনো সংগঠন একসাথে করেনি, মানে এত স্বল্প সময়ের মধ্যে এবং এত দ্রুততার সাথে। তো এটা তো আমরা আশা করি যে ভবিষ্যতে হয়তো 1000 কোটি টাকারও একটা প্রকল্প হতে পারে। সেক্ষেত্রে আপনার গাইডলাইনটা কি, মানে স্বচ্ছতার সাথে এবং মানুষের এই যে ভালোবাসা বিশ্বাসটা অব্যাহত রেখে এরকমের প্রকল্প করার ক্ষেত্রে আপনার মডিউলটা কি বা গাইডলাইনটা কি? দেখুন, দুইটা জিনিস। এক হলো যে গভর্নমেন্টের তরফ থেকে যে সহযোগিতাটা আমাদের দরকার সেটা থাকা উচিত। এবার যেটা আমরা পেয়েছি যে কোনো প্রকার উটকো ঝামেলা, অহেতুক ডিস্টার্ব যেটাকে বলা হয়, সেটা ছিল না, যার কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পেরেছে, আমরাও পুরো কাজটা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আরেকটা বিষয় হলো যে আপনারা মিডিয়াগুলো যারা আছেন আপনারা যদি এগিয়ে আসেন তাহলে এই কাজগুলো আরও ভালোভাবে করা সম্ভব। বিকজ আপনারা যদি কোনোটাকে দেখা যাচ্ছে যে আপনারা আন্ডার এস্টিমেট করেন বা কোনোটাকে যদি আন্ডারমাইন্ড করেন যে একটা বড় কাজ হয়েছে কিন্তু সেটা আপনি নিউজ করলেন না বা সেটাকে আপনি ইগনোর করলেন, তাহলে কিন্তু দিন শেষে মানুষ ভালো কিছু করতে উৎসাহিত হবে না। আমার মনে হয় যে বেসরকারি উদ্যোগে এদেশে অনেক কিছু করা সম্ভব। এই সম্ভাবনার একটা বড় কারণ হলো যে আমরা জানি যে সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি নানা কারণে মানুষের কিন্তু আস্থা উঠে গেছে। আমি একটা উপমা যদি আপনাকে দেই, সরকারি যে জাকাত তহবিল আছে, এই জাকাত তহবিল আমরা মিডিয়ার মারফত জানতে পারি যে খুব অল্প পরিমাণ টাকা উঠে। এখন আমার কথা হলো যে সারা দেশে মেজরিটি মানুষ যেখানে মুসলমান, প্রায় সবাই যারা জাকাত যাদের উপর আসে তারা সবাই প্রায় কম বেশি জাকাত দেওয়ার চেষ্টা করে, কিন্তু গভর্নমেন্টের ফান্ডে জাকাত কেন জমা হচ্ছে না? অথচ বেসরকারি খাতে, শুধু আমাদের কেন, মাদ্রাসাগুলোতে প্রচুর পরিমাণ মানুষ জাকাত দিচ্ছে। এখানে আস্থার সংকট আছে। আস্থার সংকটটা যতদিন দূর করা না যাবে ততদিন পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে মানুষ মানে সেরকম সেবা পাবে সে আশায় মানুষ ডোনেশন করবে না। তো এখন যে নতুন বাংলাদেশে নতুন করে আমরা স্বপ্ন দেখছি, আমার মনে হয় যে আমরা সেই সুযোগটা পাবো, বাংলাদেশ হয়তো সেদিকে যাবে ইনশাআল্লাহ, সেই স্বপ্ন তো আমরা দেখছি। আর এমনিতে আসুনা ফাউন্ডেশন সহ বেসরকারি প্রতিষ্ঠানগুলো আপনি যেমনটি বলেছেন 100 কোটি টাকার প্রজেক্ট নিয়ে কাজ করতে পারে, এই সম্ভাবনা যে খুব জোরালো আছে সেটা কিন্তু এইবারের বন্যা থেকে আমরা শিখেছি এবং জেনেছি। সো আমার মনে হয় সরকারের জায়গা থেকে সহযোগিতা প্রয়োজন, মিডিয়ার ভাইদের সহযোগিতা প্রয়োজন। সবাই যদি সবার থেকে সহযোগিতা থাকে এবং আমাদের ট্রান্সপারেন্সি নিশ্চিত করবার যতগুলো ওয়ে আছে যদি সেটা সবগুলো খুলে দেওয়া হয় এবং আমাদেরকে বাধ্য করা হয় তোমরা তোমাদের সততা নিশ্চিত করো, জবাবদিহিতা নিশ্চিত করো, আমার মনে হয় যে প্রতিষ্ঠান আমরা শুধু নয় প্রত্যেকটা প্রতিষ্ঠান এগিয়ে আসা উচিত এ ব্যাপারে। আসুনা ফাউন্ডেশন শুরু থেকে এ পর্যন্ত প্রতিটা টাকার হিসাব আলাদা করে দিয়ে দেয়, একদম পাবলিকলি ওপেন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচার করি আমাদের ডাল কত টাকার কত পয়সায় কিনেছি, কোন ব্র্যান্ডের কি। তো এইটা যদি আমরা করতে পারি আমার মনে হয় যে হয়তোবা দিন শেষে খুব ভালো একটা জায়গায় আমরা যেতে পারবো, কারণ এদেশে মানুষ কল্যাণকামিতার ব্যাপারে খুবই ঐক্যবদ্ধ। প্রয়োজন শুধুমাত্র তাদের কাজের সে পরিবেশ দেওয়া এবং যোগ্য নেতৃত্ব দেওয়া এবং ট্রান্সপারেন্সি নিশ্চিত। এবং এই যে ত্রাণ চুরি, গম চুরি, চাল চুরির যে অভিজ্ঞতা বাংলাদেশে, সেটা কি দূর হবে বলে মনে করছেন আপনি? দেখুন, পরিস্থিতি বলে দিবে বা সময় বলে দিবে যে কি হতে যাচ্ছে বা কি হবে ভবিষ্যতে। তবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আমি তো স্বপ্ন দেখছি এবং প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখছে যে বাংলাদেশে, নতুন বাংলাদেশে বোধহয় আর এই ত্রাণ চুরির ঘটনা ঘটবে না। দেখুন, এর আগে আমার মনে আছে আমি মানিকগঞ্জে ত্রাণের ট্রাক পাঠিয়েছি, শীতবস্ত্রের ট্রাক পাঠিয়েছি। সেখানকার স্থানীয় একজন রাজনৈতিক নেতা বলেছেন যে এগুলো দিয়ে যান, আমাদের ছেলেরা বন্টন করবে। আমি বললাম যে ট্রাক ফেরত নিয়ে আসো, আমরা ওখানে মাল দেবো না। তো এবার এরকম কোনো পরিস্থিতি আমাদের পড়তে হয়নি। আমার তো স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নেই যে আমরা নতুন বাংলাদেশে
আর কোনো চাঁদাবাজি আমাদেরকে দেখতে হবে না, আর কোনো কল্যাণ কাজ করতে গেলে কেউ বাধা দিবে, কেউ এসে মাল ছিনিয়ে নিয়ে যাবে, এই পরিস্থিতি আর হবে না। আমার মনে হয় সেদিকে বাংলাদেশ আর যাবে না, কারণ বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ এবং প্রত্যেকটা মানুষ এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি চায়, মুক্তিগামী মানুষ, তারা ঐক্যবদ্ধ যেহেতু হয়েছে, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করবে। এবং এটাও তো মানুষের সেবা করাও তো এক ধরনের ইবাদত, এবং এই যে মানুষের ভালোবাসা আপনারা পেলেন বা অসহায় দুর্গত মানুষের পাশে আরেকজন মমতা নিয়ে দাঁড়ালো, তারা তো নিশ্চয়ই আল্লাহর ওই রকম একটা করুণা পাবেন। অফকোর্স, সম্পর্কে ধর্মীয় দেখুন, ইসলাম আমাদেরকে সবসময় মানুষের সেবা করতে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষটা হলো সে যে সবচেয়ে বেশি পরোপকারী হয়, অর্থাৎ যে মানুষের কল্যাণ যত বেশি করবে সে আল্লাহর কাছে তত প্রিয় বান্দা হতে পারে। সো একজন মুসলিম হিসাবে আমাদেরকে প্রত্যেককে কল্যাণকামিতার পথে অগ্রসর হতে হবে। আমরা যদি, আমি শুরু থেকে বলেছি যে আমরা তখন 50 বা 60 লাখ মানুষ এফেক্টেড ছিল, আমি বলেছি 50-60 লাখ বন্যা দুর্গত মানুষের জন্য 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি বেড়ে যায়, তাহলে 50-60 লাখ মানুষকে উদ্ধার করা কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। আমার মনে হয় যে সেটা সামনে আরও ভালোভাবে হবে, এবং অ্যাজ এ মুসলিম আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কল্যাণে, শুধু মানুষ নয়, প্রাণীর কল্যাণে এবং আমাদের জীববৈচিত্র্যের কল্যাণে আমরা কাজ করব। আমরা কিন্তু এবার প্রচুর পরিমাণে গোখাদ্য দিয়েছি, আমরা এর আগেও গোখাদ্য দিয়েছি, কিন্তু এবার আমরা 67 মেট্রিক টন অর্থাৎ 5টা ট্রাক বোঝাই করে আমরা কিন্তু গোখাদ্য দিয়েছি। সো মানুষ তো বটেই, ধর্ম বর্ণ নির্বিশেষে পশু পাখির জন্য আমাদের কাজ করতে হবে, এবং এই কাজের মাধ্যমেই কিন্তু আমরা আল্লাহকে অনেক বেশি সন্তুষ্ট করতে পারবো। এবং সেই জায়গায় বলছি যে একসময় আপনাদের সংগঠন বা আপনাদের কর্মকাণ্ড এক ধরনের নাকশিট কেন একটা ভাবে পরিণত ছিল, বিশেষ করে গণমাধ্যম তো বটেই, আমাদের ইয়াং জেনারেশনের কাছে আপনারা একটা অন্যরকম দৃষ্টিভঙ্গির ব্যাপার ছিলেন। পরিবর্তিত পরিস্থিতি এবং ত্রাণ তৎপরতার কারণে সেটা কিন্তু দূর হয়ে গেছে এবং জাগরণ তৈরি হয়েছে। সেই জায়গায় বৈষম্য কিন্তু এখনো আছে বলতে আমি বলছি যে সমাজে বৈষম্য দূর হওয়ার একটা আবহ তৈরি হয়েছে, বাট এখনো পর্যন্ত আমার মনে হয় না যে দাড়ি টুপি বা হিজাব পরলে একজন মানুষ সব জায়গায় মানে সহজে যে এন্টিটি পাবেন, আমার মনে হয় যে এখনো সেটা তৈরি হয়নি। তবে শুরুটা যেহেতু হয়েছে, আমার মনে হয় সেদিকে বাংলাদেশ যাবে, অর্থাৎ বৈষম্য সবার ক্ষেত্রে বৈষম্য দূর হয়ে যাবে। আপনি দেখেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র দাড়ি টুপি থাকার কারণে নাজেহাল হতে হয়েছে, তাকে নানান এজেন্সি তুলে নিয়ে গিয়েছে, এবং শুধু হিজাব থাকার কারণে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি, এগুলো ওপেন সিক্রেট একেবারে ছিল। বাট পরিস্থিতি পরিবর্তন হয়েছে, বিশেষ করে আমরা এবার যেভাবে কাজ করার সুযোগ পেয়েছি, সেজন্য আমরা তো অবশ্যই বর্তমান গভর্নমেন্টকে সুক্রিয়া জানাবো, কৃতজ্ঞতা জানাবো, এবং সেই সাথে বিশেষ করে ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা না জানালে অকৃতজ্ঞতা হবে যে তারা আমাদেরকে এরকম একটা বাংলাদেশ উপহার দিয়েছে। সো আমার মনে হচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন করে স্বপ্ন দেখছি, বাংলাদেশ নতুন করে গড়ে উঠবে, নতুন করে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এবং মানুষ ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। এই নতুন এই জেনারেশনের কাছে আপনার আর একটা আহ্বান কি, মানে তাদের জন্য নিশ্চয়ই আপনারও একটা আহ্বান থাকবে, আপনি যদি কিছু বলেন। আমি বলতে চাই তরুণদেরকে যে তরুণরা তাদের যে আত্মবিশ্বাস আছে সেটাকে কাজে লাগাবে। আপনি নিজেও তরুণ। জি অবশ্যই, আমরা আমাদের আত্মবিশ্বাসকে কাজে লাগাবো এবং এদেশকে গড়ার জন্য কারোর দিকে না তাকিয়ে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং লেগে যেতে হবে বিনয়ের সাথে, এবং অবশ্যই বুদ্ধিমত্তার সাথে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে লেগে যেতে হবে। দুর্নীতির বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে রুখে দাঁড়াতে হবে। আমি নিজে রাষ্ট্রের কোনো অবৈধ সুবিধা আমি নেব না এবং কাউকে নিতে দেব না। এ ব্যাপারে আমরা যদি সংকল্পবদ্ধ হই, আমার মনে হয় এদেশকে কেউ ঠেকাতে পারবে না। আমি মিডল ইস্টে 10 বছর ছিলাম। বাংলাদেশি শ্রমিকের যে ডিমান্ড, আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশের কোনো দেশের শ্রমিকের এতটা ডিমান্ড নেই। আপনি মিডল ইস্ট বলেন, মালয়েশিয়া বলেন, আমি যে সমস্ত দেশে গিয়েছি এবং থেকেছি, আমি দেখেছি বাংলাদেশের মানুষ খুব পরিশ্রমী এবং বাংলাদেশের মানুষ খুব স্বপ্নবাজ। দুঃখজনক যে আমরা সেই যোগ্য নেতৃত্ব এবং ভালো পরিবেশ আমরা পাইনি। দেশি পরিবেশ পাওয়া যায়, অনেক কিছু করা সম্ভব। এখন তরুণদেরকে আমি বলবো, তারা যদি সেই পরিবেশটা নিশ্চিত করে যে মানুষ স্বাধীনভাবে সব কিছু করতে পারবে, মানুষকে কেউ হয়রানির শিকার করবে না, কেউ চাঁদাবাজি মাস্তানি করতে আসবে না, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় যে নতুন বাংলাদেশ গড়ে তোলা অনেক বেশি সহজ হবে। তরুণদেরকে জাগতে হবে, জাগাতে হবে এবং এই অপশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে প্রত্যেককে সংগ্রাম করতে হবে। ভালোর সাথে আসলে আমরা সবাই থাকি এবং দেশটা ভালো হোক, এটাই তো আসলে আমাদের আমরাও চাই যে এই দেশের যে তরুণরা প্রত্যাশা করছে সেটা সফল হোক। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও কথা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ।